হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের পারফেক্ট ইংলিশ গ্রামার বইটা থেকে গ্রামারের দুটো চ্যাপ্টার পড়াবো। প্রথমে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে লেসন 4 অর্থাৎ সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। দেখো, আমরা বাংলাতেও করেছি, আমরা ইংরাজিতেও বাক্য গঠন, মেক সেন্টেন্স ইত্যাদি করেছি, কিন্তু বাক্য গঠন করার কতগুলো নিয়ম আছে, সেগুলো আজকে আমরা পড়ব। দেখো, বলছে তোমরা জেনেছো কতগুলি ইংরেজি লেটার পরপর বসে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন ধরো, আমি একটা ওয়ার্ড লিখছি স্কুল, SCHOOL। এখানে আমরা কতগুলো লেটার ইউজ করেছি? লেটার অর্থাৎ বর্ণ, SCHOOL। এখানে আমরা মোট 6টা লেটার ইউজ করে একটা শব্দ গঠন করেছি, কিন্তু শব্দের ক্ষেত্রেও কিন্তু একটা মানে দাঁড়াতে হবে। অর্থাৎ আমরা যদি উল্টোপাল্টা বর্ণ বসিয়ে, উল্টোপাল্টা লেটার বসিয়ে লিখি, যেটা যদি সেটা যদি কোনো অর্থ না দাঁড়ায়, তাহলে সেটাকে কিন্তু আমরা ওয়ার্ড বা শব্দ বলবো না। ঠিক তেমনিভাবেই বাক্যের ক্ষেত্রেও আমাদের কতগুলো নিয়ম ফলো করতে হয়, কতগুলো নিয়ম মানতে হয়। যেমন তাকে এখানে বলেছে, যখন কতগুলো অর্থযুক্ত শব্দ পরপর বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ আমি যদি একটা কোনো বাক্য লিখি, যেমন ধরো, দিস ইজ এ ব্ল্যাক ডগ। এক্ষেত্রে কি হচ্ছে, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এখানে কিন্তু আমি পুরো কতগুলো শব্দ ব্যবহার করেছি, 1 2 3 4 5, এই 5টা শব্দ আমরা পরপর বসিয়ে একটা বাক্য গঠন করেছি। এবার দেখো, এটার কতগুলো নিয়ম বলছে অর্থযুক্ত শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। প্রত্যেকটা যে আমি শব্দগুলো লিখেছি এর প্রত্যেকটার কিন্তু এক একটা মানে রয়েছে। ঠিক যেমন দিস কথাটার মানে হচ্ছে এই, ইজ মানে হয়, এ মানে একটি, ব্ল্যাক মানে কালো, ডগ অর্থাৎ কুকুর, অর্থাৎ দিস ইজ আ ব্ল্যাক ডগ অর্থাৎ এই হয় একটি কালো কুকুর, এর একটা মানে দাঁড়াচ্ছে। যদি কোনো রকম মানে না দাঁড়ায় তাহলে সেটাকে কিন্তু আমরা বাক্য বলতে পারবো না। সেকেন্ড বলছে, বাক্যটিতে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হতে হবে, অর্থাৎ বাক্যটাকে আমাদের কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। যদি আমরা দিস ইজ এ বলে ছেড়ে দিলাম আর বাকিটা বললাম না ব্ল্যাক ডগ, তাহলে আমাদের কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেল না যে দিস ইজ এ অর্থাৎ এই হয় একটি, এই হয় একটি কি, আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেল না, তাই আমরা কিন্তু তখন সেটাকে আর বাক্য বলতে পারবো না। তাহলে আমাদের পুরোপুরি মনের ভাবটা প্রকাশ করতে হবে। থার্ড নম্বরে বলছে, বাক্যটিতে একটি ভার্ব বা ক্রিয়া অবশ্যই থাকতে হবে। ভার্ব বা ক্রিয়া, ক্রিয়া কথাটার মানে হচ্ছে কাজ, যে কোনো রকম কাজকেই কিন্তু আমরা ক্রিয়া বলে থাকি। যেমন ধরো, গান করা, খাওয়া, শোয়া, দৌড়ানো, নাচ করা, সাঁতার কাটা, যে কোনো রকম কাজকেই আমরা ক্রিয়া বলে থাকি। আমি যে বাক্যটা এখানে লিখেছি দিস ইজ আ ব্ল্যাক ডগ, এখানে ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে ইজ। ইজ কথাটার মানে হচ্ছে হওয়া, অর্থাৎ এই হয় একটি কালো ডগ, এই হয় একটি কালো কুকুর। ফোর্থ নম্বরে বলছে, সেন্টেন্স অর্থাৎ বাক্যটির প্রথম লেটার অবশ্যই বড় হাতের হতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে হতে হবে। ঠিক যেমন এই সেন্টেন্সটায় আমি যখন শুরু করেছি তখন আমরা যে প্রথম লেটারটা ইউজ করেছি, অর্থাৎ প্রথম যে বর্ণটা, প্রথম যে অক্ষরটা আমরা ইউজ করেছি সেটা কিন্তু আমি বড় হাতের করেছি। ফিফথ নম্বরে বলছে, সেন্টেন্সটির শেষে ফুল স্টপ বা ফুটকি দিতে হবে। অর্থাৎ যখন আমাদের সেন্টেন্সটা পুরোপুরি মনের ভাব প্রকাশ করবে, যখন আমাদের মনের ভাবটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমরা বাক্যটা শেষে একটা ফুল স্টপ দেব বা ফুটকি দেব। 6 নম্বরে বলছে, সেন্টেন্সটির মধ্যে যদি কোনো নাম থাকে তার প্রথম লেটার অবশ্যই ক্যাপিটাল হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি কোনো রকম নাম বোঝায়, কোনো ব্যক্তির নাম বা কোনো নদীর নাম, কোনো জায়গার নাম বা কোনো পাহাড়ের নাম, যে কোনো নাম আমাদের বোঝালে, তাহলে সেটার কিন্তু অবশ্যই প্রথম যে লেটারটা থাকবে সেটা ক্যাপিটাল হতে হবে। যেমন ধরো, রিনা ইজ এ গুড গার্ল, অর্থাৎ এখানে একটা নাম প্রকাশ পেয়েছে। কি নাম? রিনা। রিনা একটা মেয়ের নাম বোঝাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আরটা আমরা বড় হাতের দেব। কেন? কারণ এটাও একটা নাম, অর্থাৎ আমাদের প্রথম যে লেটারটা থাকবে সেটা আমাদের ক্যাপিটাল ইউজ করতে হবে।
তোমাদের সেন্টেন্স এই পর্যন্তই। তোমাদের সেন্টেন্স সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে, এবং বাকি যা কাজ থাকবে সেটাও তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এর আগে আমি তোমাদের লেসন 4 অর্থাৎ সেন্টেন্স পড়ালাম। এরপর আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে লেসন 5 অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দেখো এখানে বলছে তোমরা আগের পার্ট থেকে জেনেছো সেন্টেন্স কাকে বলে ও কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়, অর্থাৎ আমরা একটু আগেই পড়লাম যে সেন্টেন্স কাকে বলে অর্থাৎ বাক্য কাকে বলে এবং সেটা কিভাবে গঠন করতে হয়। মনে রেখো প্রত্যেকটি সেন্টেন্সে দুটি করে অংশ থাকে, অর্থাৎ বাক্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, অ্যান্ড প্রেডিকেট মানে বিধেয়। বলেছে সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন ধরো আমি এখানে লিখছি এখানে যে সেন্টেন্সটা রয়েছে সীমা রিডস এ বুক, অর্থাৎ এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? এখানে একটি মেয়ে সীমার সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ সীমাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। তাই সীমার তলায় আমি আন্ডারলাইন করে লিখব সাবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটার ক্ষেত্রে সীমা হচ্ছে আমাদের সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য। এরপর বলেছে যে সেন্টেন্স গঠন করার সময় যখন সাবজেক্ট সম্বন্ধে কিছু বলা হয় তখন তাকে আমরা প্রেডিকেট বলি বা বিধেয় বলি। অর্থাৎ এই সেন্টেন্সটার ক্ষেত্রে সীমা রিডস আ বুক, এখানে সাবজেক্ট হচ্ছে সীমা, তাহলে সীমা সম্বন্ধে আমরা কি বলছি? যে রিডস আ বুক, সীমা কি করে? সীমা একটা বই পড়ে। তাহলে এক্ষেত্রে রিডস আ বুক হলো প্রেডিকেট। তাহলে আমরা কি বুঝলাম? যে সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে তাকে আমরা বলি সাবজেক্ট, এবং উদ্দেশ্যকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। তোমাদের সাবজেক্ট প্রেডিকেট এই পর্যন্তই। এরপর যদি এই সম্বন্ধিত কোনো রকম প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে তোমরা সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জিজ্ঞাসা করতে পারো, এবং এই সম্বন্ধিত যা কাজ থাকবে সেটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো।